বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী, আজ তোমরা যারা তোমাদের অনলাইন পাঠদান ব্যবস্থা ফেসবুক লাইভ ক্লাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংযুক্ত হয়েছো অনলাইনে, তোমাদের সকলকে ঘরে বসে কারিগরি শিক্ষাঙ্গনের পক্ষ হতে আমি স্বাগত জানাই। উপস্থাপনায় আমি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল সালাম চৌধুরী, চিফ ইন্সপেক্টর ও বিভাগীয় প্রধান, কম্পিউটার টেকনোলজি বিভাগ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমি আজকেই তোমাদের কম্পিউটার টেকনোলজি বিভাগের চতুর্থ পর্বের ডেটা কমিউনিকেশন সিস্টেম বিষয়টি নিয়ে হাজির হয়েছি। বিষয় কোড 66644। আজকের ক্লাস নাম্বার 4, অধ্যায় 4, ট্রান্সমিশন মিডিয়া ও সংযোগ, এই অংশটুকু নিয়ে আমরা আজকেই আলোচনা করব। এই অধ্যায় পাঠের উদ্দেশ্যটা কি? এই অধ্যায় পাঠের উদ্দেশ্য, আমরা এই অধ্যায় পাঠ শেষে ট্রান্সমিশন মিডিয়ার প্রকারভেদগুলির নাম জানতে পারবো। টুইস্টেড পেয়ার কেবল, কোয়াক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবলের গঠন সম্পর্কে জানতে পারবে। টুইস্টেড পেয়ার কেবল, কোয়াক্সিয়াল কেবল ও অপটিক্যাল ফাইবার কেবলের বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা জানতে পারবে। উপরোক্ত প্রত্যেক প্রকার কেবলের সুবিধা কি, অসুবিধাটা কি, এগুলি কোথায় ব্যবহার করা হয় তা তোমরা জানতে পারবে। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ ও স্যাটেলাইট কমিউনিকেশন সম্পর্কে জানতে পারবে। তো আমরা এখানে আসি ট্রান্সমিশন মিডিয়া। ট্রান্সমিশন মিডিয়াটা কি? ট্রান্সমিশন মিডিয়াটা হচ্ছে এমন একটি ওয়ে বা পাথ যেটা সেন্ডার টার্মিনাল থেকে রিসিভার টার্মিনাল পর্যন্ত আমাদের মেসেজ বা ইনফরমেশনকে ক্যারি করে নিয়ে যায়। সাধারণত আমরা যে ডাটাগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাই, সে ডাটাগুলিকে ইলেকট্রিক্যাল সিগন্যাল আকারে বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে হিসেবে ট্রান্সমিশন মিডিয়ার মধ্য দিয়ে প্রবাহিত করে। এক্ষেত্রে ইলেকট্রিক্যাল সিগন্যাল কারেন্ট হিসেবে এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক পালস সিরিজ হিসেবে কাজ করে। ইলেকট্রিক্যাল সিগন্যাল কপার তার দিয়ে সহজে চলাচল করতে পারে, আর ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অ্যান্টেনার মাধ্যমে চলাচল করে। এই ট্রান্সমিশন মিডিয়ার অন্য আরেকটি নাম হলো কমিউনিকেশন চ্যানেল। The categories of transmission media, ট্রান্সমিশন মিডিয়ার প্রকারভেদগুলি। ট্রান্সমিশন মিডিয়াকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো গাইডেড মিডিয়া, আরেকটি হলো আনগাইডেড মিডিয়া। গাইডেড মিডিয়াটা হচ্ছে আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় ডাটা ট্রান্সমিট করি, তখন এখানে মিডিয়া হিসেবে অর্থাৎ চ্যানেল হিসেবে কেবল ব্যবহার করা হয়। আর আনগাইডেড মিডিয়াতে কোনো কেবল নাই, এটা অ্যান্টেনার মাধ্যমে ওয়্যারলেস পদ্ধতিতে ডাটা ট্রান্সমিট হয়। তো গাইডেড মিডিয়াকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ওপেন ওয়্যার, আরেকটি টুইস্টেড পেয়ার কেবল, আরেকটা কোয়াক্সিয়াল কেবল, তারপর লাস্ট ওয়ান হচ্ছে ফাইবার অপটিক কেবল। টুইস্টেড পেয়ার কেবলকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল ইউটিপি আর শিল্ডেড টুইস্টেড পেয়ার এসটিপি। ইউটিপি এবং এসটিপি এই কেবলগুলির বিভিন্ন ক্যাটাগরি আছে। তো এই ক্যাটাগরিগুলি ক্যাট 2, ক্যাট 3, ক্যাট 4, ক্যাট 5, ক্যাট 6 এইরকম আরও আছে। ক্যাট মানে হলো ক্যাটাগরি 2, 3 এইরকম। কোয়াক্সিয়াল কেবল, কোয়াক্সিয়াল কেবলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো 3 নেট, আরেক প্রকারের হলো তিক নেট। ফাইবার অপটিককে কেবলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো মাল্টিমোড আর একটা হচ্ছে সিঙ্গেল মোড। মাল্টিমোডকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো স্টেপ ইন্ডেক্স আর একটি হলো গ্রাডেড ইন্ডেক্স। আনগাইডেড মিডিয়া বা ওয়্যারলেস মিডিয়া, এগুলিকে আনগাইডেড মিডিয়াকে 3টি ভাগে ভাগ করা হয়েছে।
First one, radio wave. Second, infrared wave. The last one, microwaves. মাইক্রোওয়েভকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো স্যাটেলাইট মিডিয়া আর একটা হলো টেরেস্ট্রিয়াল মিডিয়া। তো আমরা দেখি এখানে টুইস্টেড ফেয়ার কেবল সম্পর্কেই আজকে জানবো, গঠন সম্পর্কে। টুইস্টেড ফেয়ার কেবলের মধ্য দিয়ে তড়িৎ সিগন্যাল অর্থাৎ বৈদ্যুতিক সিগন্যাল ট্রান্সমিট করার জন্য দুটি পরিবাহী কপার বা তামার তারকে একই অক্ষে পরস্পর সমভাবে পেঁচিয়ে টুইস্টেড ফেয়ার কেবল তৈরি করা হয়। পেঁচানো তার দুটিকে পৃথক রাখার জন্য এদের মাঝখানে অপরিবাহী পদার্থ হিসেবে প্লাস্টিকের আস্তরণ ব্যবহার করা হয়। এই তার দুটির মধ্যে একটিকে ডাটা সেন্ড করার জন্য ব্যবহার করা হয়, অন্যটি গ্রাউন্ড রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়। তো আমি এখানে দেখাচ্ছি টুইস্টেড ফেয়ার কেবলের গঠন। এখানে একটি টুইস্টেড ফেয়ার কেবলের সাইড ভিউ দেখানো হচ্ছে। এখানে একটি টুইস্টেড ফেয়ার কেবল আছে, এই কেবলের ভিতরে এই যে এখানে টুইস্টেড ফেয়ার কেবল জ্যাকেট রয়েছে, এইখানের ভিতরে 4 জোড়া তার, 8টি তার 4 জোড়া করে জোড়া করে 4 জোড়া কেবল রয়েছে। প্রতি জোড়াকে আইডেন্টিফাই করার জন্য, চিহ্নিত করার জন্য নির্দিষ্ট কালার দেওয়া আছে। তো এখানে প্রথমে যেটা আছে সেটা হলো ব্রাউনের সাথে আরেকটি সাদা আছে, ব্রাউনের সাথে জোড় মেলানোর জন্য সেটাকে বলা হয় এই যে হোয়াইট অফ ব্রাউন। এই হোয়াইটের সাথে একটি বাদামি কালার দেওয়া আছে, এটাকে হোয়াইট অফ ব্রাউন। আর যেটা মূল সেটা হচ্ছে ব্রাউন কালার। আর আরেকটা অনুরূপভাবে আছে ব্লু, তার সাথে আছে হোয়াইট অফ ব্লু, তারপরে আছে গ্রিন, এটার সাথে আছে হোয়াইট অফ গ্রিন, তারপরে আছে অরেঞ্জ, হোয়াইট অফ অরেঞ্জ। এই 4 জোড়া তার এখানে ব্যবহার করা হয় ডাটা ট্রান্সমিশনের জন্য টুইস্টেড ফেয়ার কেবল হিসেবে। তো এখানে আসলে এখানে ডাটা ট্রান্সমিট করে এই যে কপারের যে তারগুলি আছে, এই কপারের তারের ভিতর দিয়ে এই যে আমাদের পাঠানো মেসেজটি ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসেবে সেন্ডার হতে রিসিভারে ট্রান্সমিট হয়। তো এটাকে কন্ডাক্টর বলা হয়। কন্ডাক্টর আছে, এই তারগুলি প্রত্যেকেই এই যে এখানে কিন্তু এই যে মূল কালার যেগুলি আছে এইগুলি দিয়ে ডাটা ট্রান্সমিট হয়। আর এটা গ্রাউন্ড যেটা সাদা কালারের আছে, এই কভারের তার দিয়ে কিন্তু এটা গ্রাউন্ড রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়। তো প্রতিটি তার আলাদা করে বোঝানোর জন্য, যাতে কোনো ধরনের সমস্যা না হয়, তার এই কভারের তারগুলি প্লাস্টিকের একটা কভার দিয়ে ঢেকে দেওয়া আছে এবং সেগুলি পেঁচানো আছে। এবং সবগুলি 4 জোড়া তারকে আবার আরেকটি প্লাস্টিকের জ্যাকেট দিয়ে ঢেকে দেওয়া আছে। এইখানেই আমি একটি টুইস্টেড ফেয়ার কেবলের এই যে গঠন দেখালাম। নেক্সট, তো এখানে শিল্ডেড একটি টুইস্টেড ফেয়ার আগের মতোই, এখানে শুধু প্রতি জোড়া তারের জন্য আরেকটি প্লাস্টিকের কভার দেওয়া আছে। আবার সবগুলি তারকেই সুরক্ষিত রাখার জন্য ওভারঅল ফয়েল শিট নামে আরেকটি প্লাস্টিকের এই যে জ্যাকেট দেওয়া আছে, তারপর আরেকটি আউটার জ্যাকেট দেওয়া আছে। এই কেবলটি আরো একটু সুরক্ষিত এবং মজবুত, যাতে সহজে নষ্ট না হয়, তার জন্য এইভাবে করে আউটার একটি জ্যাকেট দেওয়া। নেক্সট, তো এখানে টুইস্টেড ফেয়ার কেবলে ব্যবহৃত বিভিন্ন কানেক্টরগুলি দেখানো হলো এবং কালার কম্বিনেশনও দেখানো হয়েছে কত নাম্বারে। তো এখানে যে টুইস্টেড ফেয়ার কেবলের যে কানেক্টরটি আছে, কানেক্টরটি 8টি কেবলের জন্য 8টা সেগমেন্টে এখানে ভাগ করা আছে। তো এইটাকে উল্টিয়ে ধরলে ডান পাশ থেকে 1 নাম্বার 2 3 4 করে 8টি সেগমেন্ট এখানে দেখানো হলো ডান থেকে বামে। তো এখানে 2 ধরনের টুইস্টেড ফেয়ার কেবলের কানেক্টর দেখানো হলো, একটা হলো RJ11, আরেকটা হলো RJ45। RJ হলো রেজিস্টার্ড জ্যাক। RJ11টা 6 পিন অর্থাৎ 3 জোড়া তার থাকে, আর RJ45 এ 4 জোড়া তার থাকে। তো RJ11টা সাধারণত টেলিফোন লাইনের অর্থাৎ টেলিকমিউনিকেশনে ব্যবহার করা হয়, আর RJ45টা বিশেষ করে লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ এক কম্পিউটারের সাথে আরেক কম্পিউটারের যোগাযোগের জন্য RJ45টা ব্যবহার করা হয়। তো এখানে আরো কিছু এই যে কানেক্টর দেখানো হলো টুইস্টেড ফেয়ারে।
টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা অসুবিধা ও ব্যবহার। টুইস্টেড পেয়ার কেবলের সুবিধাটা কি? টুইস্টেড পেয়ার কেবল দামে খুবই সস্তা, ইনস্টল করাও সহজ। এটি অ্যানালগ এবং ডিজিটাল উভয় ডেটা ট্রান্সমিশনে এই কেবল ব্যবহার করা হয়। এটা শর্ট ডিস্টেন্সে যোগাযোগের জন্য এই কেবল খুব বেশি ব্যবহার করা হয়। টুইস্টেড পেয়ার কেবলের কিছু অসুবিধাও আছে। এই ধরনের কেবল ব্যবহার করে 100 মিটারের বেশি দূরত্বে ডাটা ট্রান্সমিট করা যায় না। ডাটা ট্রান্সমিশন লস অনেকটা বেশি হয়। তারপর এটার কেবলের ডিস্টেন্স বাড়ার সাথে সাথে, লেন্থ বাড়ার সাথে সাথে যে ডাটা ট্রান্সমিশন রেট হ্রাস পায়, কমে যায়। টুইস্টেড পেয়ার কেবলের ব্যবহার, একটি টেলিফোন লাইনে এই কেবল ব্যবহার করা হয়। তারপর লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান এর ক্ষেত্রেও অধিক ব্যবহার করা হয়। কোএক্সিয়াল কেবল, কোএক্সিয়াল কেবলটা এখানে দুটি তড়িৎ পরিবাহী এবং দুটি তড়িৎ অপরিবাহী স্তরের সাহায্যে কোএক্সিয়াল কেবল তৈরি করা হয়। এই কেবলে দুটি তড়িৎ পরিবাহী স্তর একই অক্ষে বরাবর থাকে বলে একে কোএক্সিয়াল কেবল বলা হয়। এটাকে সংক্ষেপে কক্সও বলা হয়, COAX, কক্স। তো ভেতরের তড়িৎ পরিবাহী তারটি কপার ওয়্যার, যার মধ্য দিয়ে তড়িৎ সিগন্যাল প্রবাহিত হয়। এই যে এখানে যে কেবলটা দেখানো হচ্ছে কপার কোর, মূলত এই কপার কোর দিয়ে আমাদের এই যে পাঠানো ডাটাটি ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসেবে প্রেরণ করা হয়। তারকে এই যে ভেতরের পরিবাহী বাইরের পরিবাহী তারকে পৃথক রাখার জন্য তাদের মাঝখানে এই যে অন্তরক হিসেবে ফোমের ইনসুলেশন ব্যবহার করা হয়। এই যে এখানে একটা এই যে পরিবাহী আছে, এটাও পরিবাহী, তো দুটাকে আলাদা করার জন্য মাঝখানে ইনসুলেশন নামক একটি ফোম ব্যবহার করা হয়েছে। এবং পুরোপুরি তারটাকে ঢেকে দেওয়ার জন্য আউটার প্লাস্টিক শীট নামে আরেকটি জ্যাকেট রয়েছে। তো এখানে কপার ওয়্যার, এগুলি আমি বর্ণনা বলেই ফেললাম। নেক্সট, তো এখানে এই কেবল বিএনসি কানেক্টর দিয়ে কোএক্সিয়াল কেবল ব্যবহার করার জন্য এখানে বিএনসি কিছু কানেক্টর আছে, এগুলাকে বিএনসি কানেক্টর বলে। এই যে বিএনসি কানেক্টর, তারপরে এই যে এখানে এই যে কক্স বা কোএক্সিয়াল কেবলটি এখানে কানেকশন দেওয়া হয়েছে। আর এই যে বিএনসি টি কানেক্টর, অর্থাৎ কোএক্সিয়াল কেবলের মাঝখান থেকে যদি আমি কোনো একটা নতুন সংযোগ নিতে চাই তাহলে বিএনসি টি কানেক্টরটা ব্যবহার করা হয়। আর এখানে আছে 50 ওয়াট বিএনসি টার্মিনেটর, অর্থাৎ কোএক্সিয়াল কেবলের শেষ প্রান্তে এই কানেক্টরটি ব্যবহার করা হয়। এখানে যদি কোনো অতিরিক্ত ইলেকট্রিক্যাল সিগন্যাল যদি থাকে তাহলে এটা এই যে এখানে গ্রাউন্ডেড ওয়্যার নামে একটি কেবল আছে, এই গ্রাউন্ডেড ওয়্যার দিয়ে এটা মাটিতে চলে যায়, এটা মাটির সাথে সংযোগ থাকে এই কেবলটি। তো এখানে আরো কিছু বিএনসি কানেক্টর বা পোর্ট এখানে দেখানো হলো। নেক্সট, কোএক্সিয়াল কেবলের প্রকারভেদ। কোএক্সিয়াল কেবল দু প্রকার, একটা হলো 3 নেট। 3 নেটটা পুরুত্ব হচ্ছে 0.225 ইঞ্চি, তারপর ট্রান্সমিশন ডিস্টেন্স 185 মিটার রিপিটার ছাড়া, আর ট্রান্সমিশন স্পিড 10 Mbps, মেগাবিট পার সেকেন্ড। আরেক প্রকারের কোএক্সিয়াল কেবল হলো থিক নেট। এই থিক নেটের পুরুত্বটা হচ্ছে 0.5 ইঞ্চি, আর ট্রান্সমিশন ডিস্টেন্স 500 মিটার উইথ রিপিটার ছাড়া। তারপর ট্রান্সমিশন স্পিড 10 মেগাবিট পার সেকেন্ড, 10 Mbps। এই দুই প্রকার কোএক্সিয়াল কেবলের বৈশিষ্ট্য দেখানো হলো। নেক্সট, কোএক্সিয়াল কেবলের সুবিধাসমূহ। এই ধরনের কেবল ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম হয়, ডেটা ট্রান্সমিশন স্পিড অনেকটা বেশি। অ্যানালগ এবং ডিজিটাল উভয় ট্রান্সমিশনে এই কেবল ব্যবহার করা হয়। টুইস্টেড পেয়ার কেবল অপেক্ষা এই কেবলের মাধ্যমে অধিক দূরত্বে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত
তথ্য পাঠানো যায়। এটি ফাইবার অপটিক কেবল অপেক্ষা কম ব্যয়বহুল এবং সহজে বহনযোগ্য। এই জন্য এই সুবিধাসমূহ দেখানো হলো কোয়েক্সিয়াল কেবলের। আর কোয়েক্সিয়াল কেবলের কিছু অসুবিধা আছে। সেই অসুবিধাগুলি হচ্ছে ডাটা ট্রান্সফার রেট নির্ভর করে তারের দৈর্ঘ্যের উপর। তারের দৈর্ঘ্য বাড়লে ডাটা ট্রান্সফার রেট কমে যায়। কোয়েক্সিয়াল কেবল টুইস্টেড পেয়ার কেবল অপেক্ষা কিছুটা ব্যয়বহুল। তো এটা টুইস্টেড পেয়ার থেকে একটু দামি। তারপর কোয়েক্সিয়াল কেবলের ব্যবহার, এটা কোথায় কোথায় ব্যবহার করা হয় কোয়েক্সিয়াল কেবলটা? বিশেষ করে টেলিভিশন নেটওয়ার্ক, তারপর ডিশ টিভি বা কেবল টিভি নেটওয়ার্ক, তারপর সিসি টিভি নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্কে ল্যান্ড কানেকশনও এই কোয়েক্সিয়াল কেবল ব্যবহার করা হয়। তারপর আছে ফাইবার অপটিক। তো মডার্ন টেকনোলজিতে আসলে যোগাযোগের জন্য সবচাইতে বেশি সাড়া জুগিয়েছে এই ফাইবার অপটিক কেবল। তো যে ফাইবার অপটিক কেবল কতগুলি অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে গঠিত। তো এই যে ফাইবার হলো ট্রান্সমিশন কেবলের প্রযুক্তির নতুনতম রূপ। ফাইবারগুলি এক ধরনের ডাইইলেকট্রিক পদার্থ বা সিলিকা মাল্টি কম্পোনেন্ট কাঁচ দ্বারা তৈরি, যা রাসায়নিকভাবে নিরপেক্ষ হয় এবং আলো পরিবহনে সক্ষম। অপটিক্যাল ফাইবারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোকীয় পদ্ধতিতে ডাটাকে ট্রান্সমিট করা হয়। কারণ আলোর গতি সিগন্যালের চাইতে অনেক, ইলেকট্রিক্যাল সিগন্যালের চাইতে অনেক বেশি, প্রায় প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তো এখানে প্রতিটি এই যে অপটিক্যাল ফাইবারগুলি আমাদের এই যে চুল আছে, চুলের মতো একেবারে খুব সরু। এই প্রতিটি ফাইবার প্লাস্টিকের স্তর দ্বারা কভার দ্বারা আবৃত থাকে এবং একটি প্রতিরক্ষামূলক টিউবে থাকে, যা বাহ্যিক হস্তক্ষেপের জন্য অত্যন্ত প্রতিরোধী করে তোলে। তো এখানে যে কিছু অপটিক্যাল ফাইবারের চিত্র এখানে দেখানো হচ্ছে। নেক্সট, তো এখানে অপটিক্যাল ফাইবারের কিছু কানেক্টর, এসসি কানেক্টর, এসটি কানেক্টর, এমটি আর জে কানেক্টরের সাহায্যে ডিভাইসের সাথে কানেকশন দেওয়া হয় এই কেবলগুলি। তো এখানে একটা এমটি আর জে কানেক্টর, এখানে একটি কানেক্টর আছে। এই কানেক্টরের একদিকে আছে আর এক্স টিএক্স। টিএক্স মানে হলো ট্রান্সমিশন, এটা ট্রান্সমিশন পোর্ট। তারপরে এটা হচ্ছে রিসিভার পোর্ট, এটা দিয়ে রিসিভ করে, এটা দিয়ে ট্রান্সমিট করে। তা এসসি কানেক্টর আছে, তারপরে এসটি কানেক্টর আছে। এগুলো বিভিন্ন ডিভাইস উপযোগী, যখন ডিভাইসে ব্যবহার করা হয় অপটিক্যাল ফাইবারকে কানেকশন দেওয়ার জন্য। নেক্সট, ফাইবার অপটিক কেবলের বিভিন্ন অংশ। এখানে একটি অপটিক্যাল ফাইবার দেখানো হলো। এখানে কোর, এটা দিয়ে মূলত ডাটাকে ট্রান্সমিট করা হয়। তারপর এই যে এখানে যে উপরে একটা ক্লাডিং আছে, ক্লাডিংটা হচ্ছে এইখানে, ক্লাডিংটা হলো আমি এখানে দেখাই, ক্লাডিংটা দেওয়া হয় যে কাঁচের ভিতর দিয়ে যখন যে কোনো যে আলোকটা যখন প্রতিফলিত হয়, তখন যাতে আলোকটা বেঁকে যায় এদিক থেকে, এইভাবে যাতে প্রতিবিম্ব তৈরি হয়, তার জন্য এখানে ক্লাডিংটা দেওয়া থাকে কাঁচের উপরে। তো এটাকে আরো সুরক্ষিত করার জন্য আরেকটা কোটিং দেওয়া আছে। তারপরে এটাকে শীট মেম্বার নামে আরেকটা কোটিং, তারপরে আউটার একটি জ্যাকেট দেওয়া আছে, যাতে এটাকে বাইরের তাপ চাপ প্রতিটি থেকে রক্ষা করার জন্য এবং পরিবেশের, বাইরের পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য। তো এখানে শুধু একটি না, অনেক অপটিক্যাল ফাইবারের মধ্যে এরকম অনেকগুলি কোর থাকে। ফাইবার অপটিক কেবলের প্রকারভেদ। কোরের গঠন অনুসারে ফাইবার অপটিক কেবল দুই ধরনের, একটা হলো মাল্টিমোড ফাইবার আর একটা হলো সিঙ্গেল মোড ফাইবার। তো মাল্টিমোড ফাইবার কি এবং সিঙ্গেল মোড ফাইবার কিভাবে কাজ করে আমি এখানে দেখাই। তো এই যে সিঙ্গেল মোড ফাইবার অপটিক কেবল,
এই কেবলে একসাথে কেবল একটি আলোক সংকেত বা লাইট সিগন্যাল প্রেরণ করতে পারে, শুধুমাত্র একটি আলোক সিগন্যাল প্রেরণ করতে পারে। কোরের ব্যাসটা হচ্ছে 8 থেকে 10 মাইক্রন। আমাদের এই যে চুলের মতো, চুলের চাইতেও একটি চুলের চাইতে অনেক সরু। তারপর লং ডিস্টেন্সে ডাটা পাঠানোর ক্ষেত্রে এটিকে ব্যবহার করা হয়, বিশেষ করে কলেজ, ইউনিভার্সিটি, টেলিফোন ইত্যাদিতে যোগাযোগের জন্য। বিভিন্ন যে ক্যাম্পাসের, ইউনিভার্সিটির ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাস, তারপর কোনো মেট্রোপলিটন এরিয়ায় নেটওয়ার্ক করার জন্য এই সিঙ্গেল মোড ফাইবার অপটিকটা ব্যবহার করা হয়। মাল্টিমোড ফাইবার অপটিক কেবল, এই কেবল একসাথে অনেকগুলি আলোক সংকেত প্রেরণ করতে পারে। তো এই কোরের ব্যাস 50 থেকে 100 মাইক্রন হয়ে থাকে। এটা বিশেষ করে শর্ট ডিস্টেন্সের ডেটা ট্রান্সমিট করার জন্য এটাকে ব্যবহার করা হয়। তো যে মাল্টিমোড ফাইবার অপটিক আবার দুই প্রকার, স্টেপ ইন্ডেক্স মাল্টিমোড, তারপর এই যে গ্রেডেড ইন্ডেক্স মাল্টিমোড। অপটিক্যাল ফাইবার অপটিক কেবলের বৈশিষ্ট্য ও ব্যবহার। এটি ইলেকট্রিক বা তড়িৎ সিগন্যালের পরিবর্তে আলোকীয় পদ্ধতিতে সিগন্যাল ট্রান্সমিট করে। রাসায়নিক সুস্থিরতা বা নিষ্ক্রিয়তা। তারপর এতে আলোকের পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডাটা সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত গমন করে। ফাইবার অপটিক কেবলের ব্যবহার। নেটওয়ার্ক ব্যাকবোন হিসেবে ফাইবার অপটিক কেবল অধিক ব্যবহৃত হয়। বর্তমানে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে আলোকসজ্জা, সেন্সর, ইমেজ এডিটিং এর কাজ করা হয়। সমুদ্রের তলদেশ দিয়ে এক মহাদেশের সাথে আরেক মহাদেশ, এক দেশের সাথে অন্য দেশের নেটওয়ার্ক ব্যাকবোন তৈরি করা হয়েছে। ফাইবার অপটিক কেবলের সুবিধা অসুবিধা। আসলে ফাইবার অপটিক কেবলের বহুবিধ সুবিধা আছে, তারপরও আমি এখানে দু একটি সুবিধা এখানে তুলে ধরছি। লং ডিস্টেন্সে হাই স্পিড ডাটা ট্রান্সমিট করতে পারে। এটা ডাটা ট্রান্সমিটে প্রায় 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে এবং 1 গিগাবিট পার সেকেন্ডে ডাটা রেটে এক স্থান থেকে অন্য স্থানে ডাটা ট্রান্সমিট করতে পারে। কোনো রিপিটার ব্যতীত সিগন্যাল প্রায় 50 কিলোমিটার পর্যন্ত পাঠানো যায়। লং ডিস্টেন্স টেলিকমিউনিকেশনে এই কেবল বেশি ব্যবহার করা হয়। অত্যাধিক দূরত্বে যদি টেলিফোনের যোগাযোগ করতে চাই তাহলে এই কেবলটা ব্যবহার করা যায়। এটা ওজনে হালকা এবং সহজে পরিবহনযোগ্য। শক্তির অপচয় কম, ইলেকট্রিক ম্যাগনেটিক ইন্টারফারেন্স হতে মুক্ত, বৈদ্যুতিক চৌম্বকীয় প্রভাব থেকে মুক্ত থাকে, পরিবেশের তাপ, চাপ ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না, অর্থাৎ কোনো ধরনের ক্ষতি করতে পারে না বাইরের তাপ, চাপ। ডেটা সংরক্ষণের নিরাপত্তা ও গোপনীয়তা সবচাইতে বেশি। ফাইবার অপটিক কেবলের কিছু অসুবিধা আছে। ফাইবার অপটিক কেবলকে ইউ আকারে বাঁকানো যায় না। তারপরে আবার ফাইবার অপটিক কেবল অত্যন্ত দামি। তারপর ফাইবার অপটিক কেবল ইনস্টলেশন করা অন্যান্য কেবলের চেয়ে তুলনামূলকভাবে একটু কঠিন। এরপরে আসি আনগাইডেড মিডিয়া বা তারবিহীন। আনগাইডেড মিডিয়াকে 3 ধরনের আছে প্রধানত, রেডিও ওয়েভ, তারপর আছে মাইক্রোওয়েভ, তারপর আছে ইনফ্রারেড। রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ, এটি 3 কিলোহার্টজ হতে প্রায় 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় রেডিও ওয়েভ। এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 1 মিলিমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি সাধারণত রেডিও যোগাযোগের জন্য ব্যবহৃত হয় বলে এটিকে রেডিও ওয়েভ বলা হয়। এক্ষেত্রে প্রতিটি কম্পিউটার একই ফ্রিকোয়েন্সিতে সেট করা থাকে যাতে
এগুলি অন্য কম্পিউটার থেকে সিগন্যাল গ্রহণ করতে পারে। ডেটা কমিউনিকেশনের স্পিডের উপর ভিত্তি করে ডেটা কমিউনিকেশন গতিকে 3 ভাগে ভাগ করা যায়। এই যে রেডিও কমিউনিকেশন, এই যে ন্যারো ব্যান্ড, আরেকটা হলো ভয়েস ব্যান্ড, একটা হলো ব্রডব্যান্ড। তো এখানে দেখানো হলো এইখানে আছে ন্যারো ব্যান্ড আছে। ন্যারো ব্যান্ডের গতি 45 বিট পার সেকেন্ড থেকে 300 বিট পার সেকেন্ড। এটার বৈশিষ্ট্য হলো একটু ধীর গতির, এটা বিশেষ করে টেলিগ্রাফিতে ব্যবহার করা হয়। এরপরে আছে ভয়েস ব্যান্ড, এটির গতি 300 বিট পার সেকেন্ড থেকে 900 বিট পার সেকেন্ড। এটা একটু মিডিয়াম স্পিড। এটি বিশেষ করে টেলিফোন, তারপর কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তর, কার্ড রিডার হতে কম্পিউটারে ডাটা স্থানান্তরের জন্য এই ভয়েস ব্যান্ডটা ব্যবহার করা হয়। ব্রডব্যান্ড, এটি 1 মেগাবিট পার সেকেন্ড থেকে কয়েক গিগাবিট পার সেকেন্ড পর্যন্ত এটার স্পিড হয়ে থাকে। এটা একটু হাই স্পিড। এটি বিশেষ করে অপটিক্যাল ফাইবার কেবলে ডাটা স্থানান্তরের জন্য এই ব্রডব্যান্ড ব্যান্ডটা ব্যবহার করা হয়, এবং ডিজিটাল স্যাটেলাইট লিঙ্ক এবং মডেম, রেডিও লিঙ্ক ব্রডব্যান্ড হিসেবে এই ব্রডব্যান্ডটা ব্যবহার করা হয়। নেক্সট, রেডিও ওয়েভের সুবিধা। রেডিও ওয়েভ বিল্ডিং বা দেওয়াল ভেদ করতে পারে, সুতরাং এটি ইনডোর এবং আউটডোর উভয় যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। ট্রান্সমিটার এবং রিসিভার একই সরলরেখায় থাকার প্রয়োজন নেই। রেডিও ওয়েভ বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় না, ফলে বায়ুমণ্ডল দ্বারা সামান্য প্রভাবিত হয়। রেডিও ওয়েভের কিছুটা অসুবিধা আছে। রেডিও ওয়েভ ট্রান্সমিশনে লো ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়। বিপুল পরিমাণ তথ্য যদি আমরা একসাথে প্রেরণ করতে চাই তা সম্ভব হয় না। রেডিও ওয়েভ স্বাস্থ্যের জন্য কিছুটা ক্ষতিকর। রেডিও ওয়েভের ব্যবহার। রেডিও ওয়েভ বেতার যন্ত্রে ব্যবহার করা হয়। মোবাইল কমিউনিকেশনে লিঙ্ক স্থাপনের জন্য এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে লিঙ্ক করার জন্য রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। তারপরে টেলিভিশন ব্রডকাস্টিং, ইন্টারনেট সংযোগের জন্য টাওয়ার টু টাওয়ার রেডিও লিঙ্ক ব্যবহার করা হয়। যখন একজন পেয়ার অফ অনেকগুলি রিসিভার থাকে তখন মাল্টিকাস্টিং এর জন্য একটি রেডিও ওয়েভ দরকার। ওয়াইড এরিয়া নেটওয়ার্কে ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভটা কি? মাইক্রোওয়েভটা হচ্ছে অর্থাৎ ছোট ছোট কিছু তরঙ্গ। এটি প্রায় 300 মেগাহার্টজ হতে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় মাইক্রোওয়েভ। এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 1 মিলিমিটার থেকে 1 মিটার পর্যন্ত হয়ে থাকে। মাইক্রোওয়েভ বাঁকা পথে আবার চলতে পারে না। তো মাইক্রোওয়েভ সিস্টেম মূলত যে দুটি ট্রান্সসিভার নিয়ে গঠিত। তো একটি সিগন্যাল ট্রান্সমিটার, অর্থাৎ ডাটাকে ট্রান্সমিট করার জন্য, আরেকটি রিসিভার হিসেবে ব্যবহার করা হয়। যেহেতু মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না, তাই ট্রান্সমিটার এবং রিসিভার মুখোমুখি থাকতে হয়। যে এখানে একটা ট্রান্সমিটার দেখানো হলো, পৃথিবীর ভূপৃষ্ঠের উপর স্থাপিত তিনটি মাইক্রোওয়েভ। তো যে চলতে পারে না, মাইক্রোওয়েভ অ্যান্টেনা কোনো সুউচ্চ ভবন অর্থাৎ টাওয়ারে বসানো হয়, যাতে সিগন্যাল বেশি দূরত্বে ট্রান্সমিট হতে পারে, যাতে মাঝখানে যত কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। অধিক দূরত্বে যোগাযোগের জন্য মাইক্রোওয়েভ অত্যন্ত জনপ্রিয়। মাইক্রোওয়েভের মাধ্যমে ব্যবহার করে তারপর ডেটা, তারপরে যে কোনো ইমেজ, তারপর কোনো সাউন্ড, ভয়েস ট্রান্সমিট করা সম্ভব। মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য। মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না। মাইক্রোওয়েভ সিস্টেম মূলত দুটো ট্রান্সসিভার নিয়ে গঠিত। একটি সিগন্যাল ট্রান্সমিট করে, অন্যটি ডাটা রিসিভ করে। মাইক্রোওয়েভের মাধ্যমে প্রেরক এবং প্রাপকের মধ্যে কোনো বাধা থাকলে
ডাটা ট্রান্সমিট করতে পারে না। মাইক্রোওয়েভের অ্যান্টেনা বড় কোনো ভবন বা টাওয়ারের উপর বসানো হয় যাতে সিগন্যাল লং ডিস্টেন্সে ট্রান্সমিট হতে পারে। মাইক্রোওয়েভকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, তারপর আরেকটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তো টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভটা বিশেষ করে ভূপৃষ্ঠে স্থাপন করা হয়, আর স্যাটেলাইটটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ থেকে মহাকাশে শূন্যস্থানে স্থাপন করা হয়। তো এখানে একটি বেসিক স্যাটেলাইট সিস্টেম এখানে দেখানো হচ্ছে। এই যে এখানে একজন ইউজার আছে, ইউজার থেকে যে ডাটাটি ট্রান্সমিট হবে এটা টেরেস্ট্রিয়াল নেটওয়ার্কের মাধ্যমে আর্থ স্টেশন কি করে এটা ভূপৃষ্ঠ থেকে মহাকাশে ছেড়ে দেওয়া হয়। আর এখানে মহাকাশে একটি স্যাটেলাইট আছে, স্যাটেলাইট যে অন্য আরেকটি ইউজারের যে টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক আছে সেখানে সংযোগ ঘটানো হয়। তো এখানে একটি বেসিক স্যাটেলাইট সিস্টেম দেখানো হয়েছে। তো আজকেই আমরা এই পর্যন্ত রাখতে চাই, এই বলে আমি আমার এখানে ক্লাস শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করতে চাই। তো প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের যদি কোনো আজকের ক্লাস সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে এবং জানার থাকে তোমরা আমাদের ফেসবুক পেজ স্কিল পোর্টাল বাংলাদেশ এখানে কমেন্টস করে জানালে আমরা অবশ্যই তার উত্তর দেব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করতে চাই। আল্লাহ হাফেজ।